নামাজ পড়তে গেছে, সিজদাতে গেছে, 2 চোখ দিয়ে অলরেডি রক্ত বের হয়ে গেছে। করে মেয়ের রক্ত পড়ছি, খাইতে পারে না, গলা দিয়ে কিচ্ছু খায় না। তারপরে ও চলে যায়, তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায় আমাদের। তারপরে আমি আরো ভেঙে যাই মানসিকভাবে, কারণ আমাদের রিলেশন করে বিয়ে হয়েছিল। অ্যাক্সিডেন্ট মানে সুইসাইডও করতে লাগে, সুইসাইড করেও ফেলছিলাম। আসসালামু আলাইকুম, আমি মিম। আমি আমার ক্লাস 9-এ বিয়ে হয়। ক্লাস 9-এ বিয়ে হয়। 6 মাসের সময় আমি আমার মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার সময় চাইপাড়া আমি রোড অ্যাক্সিডেন্ট করি। সড়ক দুর্ঘটনায় আমার হাত, পা এবং কি মাথায় চোট লাগে, গুরুতর চোট লাগে। আমাকে সারদা কমপ্লেক্সে নিয়ে যাওয়া, চারঘাট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওখানে আমাকে সাধারণত ট্রিটমেন্ট দেয়, মানে সেলাই, তারপরে হাত ব্যান্ডেজ এগুলো করে। তারপরে আমি বাসায় আমার শ্বশুরবাড়ি চলে যাই। শ্বশুরবাড়ি থেকে আমার মায়ের এখানে আসি। তারপর মায়ের এখান থেকে এসে আবার শ্বশুরবাড়ি যাই। তারপর 2.5 মাস পর হঠাৎ দুপুরবেলা থেকে আমার কাশি শুরু হয়। কাশির রক্তবমি। রক্তবমির পর থেকে তারপরের দিন সকাল থেকে আমার নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তখন আমাকে রাজশাহী নিয়ে যাওয়া হয় ইমিডিয়েটলি। রাজশাহী নিয়ে যাওয়ার পরে আমি 8 দিন ভর্তি ছিলাম সার্জারিক্যাল ইনস্টিটিউটে, কিন্তু রক্ত পড়া বন্ধ হয় নাই। তারপরে বলছে যে বাসায় যায় ওষুধপাতি খান, ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে আর 2 মাস পর আমার চোখ দিয়ে হঠাৎ সকালবেলা থেকেই চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। তখন ব্যাপারটা একদমই সিরিয়াস হয়ে যায়। তখন আমাকে আবার রাজশাহী নিয়ে যাওয়া হয়। তারপরে ওখান থেকে ভর্তি হই। তখন আমাকে মুর্শেদ জামান মিয়া নামে ক্যান্সার বিশেষজ্ঞ, হেমাটোলজি বিভাগ, ওখানে ডাক্তার দেখাই। ওখান থেকে আমাকে অনেক টেস্ট দেয়, টেস্ট করাই, রিপোর্ট আসে। রিপোর্ট একটাও একটার সাথে মিলে না। এপিডিটি নর্মাল আসে না, সিবিসি এগুলো নর্মাল আসে না। তখন ডক্টর হিমোফিলিয়া বলে যে আমার হিমোফিলিয়া নামে রোগ হয়েছে। তারপর কেমো দেওয়ার পরে 3 দিন প্যারালাইসিস ছিলাম। তারপরে প্যারালাইসিস থেকে ওঠার পরে আবার অবস্থার ওই মানে রক্তপাত হতেই থাকে। তারপরে কেমোটা দেওয়ার পরে আমার বেশি রক্তপাত ওঠে। তখন আমি সারাদিনই বিছানাগত থাকি, রক্তপাত হতেই থাকে। তখন একসময় রক্ত শূন্যতায় ভুগতে লাগলাম। তখন আমাকে এখানে রাজশাহী আবার নিয়ে যাওয়া হলো। তো আমাকে বলে যে আমার চিন্তা করার জন্য ডিপ্রেসড কাটাই, এরকম কিছুটা করি, তার জন্য হয়তো আমার এরকম সমস্যাটা বেশি হয়। তারপর ওর দ্বারাও কিছু হলো না, আমাকে ঢাকা রেফার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ন উইল টেস্ট একটা দেয়। তারপর আমার ব্রন উইল টেস্ট হয়, তো ওটাও নেগেটিভ আসে নাই, বলে যে ভালো রিপোর্ট, সমস্যা নাই। তারপর ওখানে কিছুদিন ভর্তি থাকি। ভর্তি থাকার পরে আমাকে ওখান থেকে রেফার করে পিজি হসপিটাল থেকে আমার ওখান থেকে রেফার করে বারডেন থেকে নিউরোসায়েন্স থেকে আবার পিজি হসপিটালে। আমি পিজি হসপিটালে 75 দিন থাকি, আইসিইউতে 3 দিন ছিলাম। আর্থিক অবস্থার জন্য আমার কোনো মানে আর ট্রিটমেন্ট হয় না। আর ডক্টররাও বলে যে আমাদের দ্বারা কোনো সম্ভব না, আপনারা দেশের বাইরে নিয়ে যান। দেশের বাইরে যেয়ে ওর ভালো ট্রিটমেন্ট হতে পারে এবং কি বাঁচতেও পারে। ওর যত দিন যাবে দিনে দিনে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, আমাকে বলছিল যে ক্যান্সারের প্রত্যেকটা সিমটমই আমার মধ্যে আছে, কিন্তু ক্যান্সার এটা ওরা মানে দিতে পারতেছে না, এই রেজাল্টটা একদম পারফেক্ট দিতে পারতেছে না। বলতেছে যে আমরা সিমটম দেখতেছি সবকিছুই সেম, কিন্তু আমরা বলতে পারতেছি না যে আমার ক্যান্সার হয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে আসি। চলে আসার পরে বাসায় ওরা কিছু ইনজেকশন দেয়। আমার মায়ের বাসায় চলে আসে। আমার হাজবেন্ড আমার সাথে তার আগ থেকে মানে যোগাযোগ অল্প অল্প করে, মানে যোগাযোগ আর তেমন করে না। ওরা সাহায্য করছে বলা যাবে না, ওরা বিপুল পরিমাণ খরচ করে, কিন্তু লাস্টের দিকে ও আমার সাথে মানে পিছু টান দিছে, বোঝা যায়, মানুষকে তো বোঝা যায়। পিছু টান, কথা বলা বন্ধ করে দেয়, খোঁজ খবর। আমি যে আইসিইউতে ছিলাম তারপর আমার হাজবেন্ড আমার খোঁজ নেয়নি। তারপরে আরো নেগেটিভ কিছু কথা বলে। তারপরে আবার আমাকে
মানে বোঝাই যে আমাকে আর ভালো লাগে না, এমনটা এরকম আর কি বোঝাই। তো তারপরে আমার ওখানে আর নিয়ে যায় না। আমি এতদিন 75 দিন পর আসছি, আমার তো অবশ্যই যাইতে ইচ্ছা করবে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাইতে যাই, হ্যাঁ আমাকে নিয়ে গেছে, এক রাত ছিলাম, তারপরের দিন আমাকে রেখে গেছে। চলছে, রক্তপাত হচ্ছে আমার। রক্তপাতটা আমার শুধু রক্ত বমি হয়, রক্ত বমি আর চোখ দিয়ে ব্লিডিংটা অতিরিক্ত হয়, কান দিয়ে। তারপরে আমি চলে আসি, আমার আম্মুর এখানে থাকি। আম্মুর এখানে থাকতে থাকতে একদিন সন্ধ্যাবেলা সে আসে, এসে খাওয়া দাওয়া করে। আমার কাছে ফোন ছিল, ও ফোন ইউজ করতো। তারপরে ফোনটা নেয়, তারপরে আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এরকম কিছুটা বলে। তারপর আমরা তো সবাই ভেঙে পড়ি। ভেঙে পড়া তারপর থেকে আমি মানে আরো বেশি অসুস্থ হয়ে যাই, আর এটা নিতে পারি না মাথায়। তারপরে ও চলে যায়, তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায় আমাদের। তারপরে আমি আরো ভেঙে যাই মানসিকভাবে, কারণ আমাদের রিলেশন করে বিয়ে হয়েছিল। আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। তারপরে অ্যাক্সিডেন্ট মানে সুইসাইডও করতে লাগে, সুইসাইড করেও ফেলছিলাম। আমি সুইসাইডও করে ফেলি, মানে ও আমাকে ছাড়ার 18 দিন পরে বিয়েটা করে ফেলে। মানে আমি এটা সহ্য করে নিতে পারছিলাম না যে ও কেন বিয়েটা করলো, ডিভোর্স দিছে, ও তো থাকতে পারতো তাই না, এরকমটা। তারপরে আমি অসুস্থ হয়ে যাই, আরো অসুস্থ। আমি 27 দিন যাবৎ ঘর বন্দি থাকি, কথা বলি না কারোর সাথে, সবসময় অসুস্থ থাকি, খাওয়া দাওয়া করি না। এভাবে আমার দিন যাইতে থাকে, দিন আমি এভাবেই আছি। আর আমার বাবা মার পক্ষেও আর মানে হচ্ছে না যে আমাকে চালাবে। আমার কিছু ইঞ্জেকশন, মানে আমার সপ্তাহে 4 দিন করাই লাগে, একদিন পর পর করা লাগে। কিছু ইঞ্জেকশন আছে অনেক দামি দামি, ওষুধ পাতি, এগুলো খরচ একটা। 20,000 টাকা লাগে আমার 5 দিন। আমি যখন রক্ত হইতে হইতে রক্ত শূন্যতায় ভুগি, তখন আমার মানুষের ব্লাডও আমার শরীরে স্যুট করে না, খিঁচুনি ওঠে, তখন রক্তের স্যালাইন দেওয়া লাগে। তখন রক্ত স্যালাইনটা দেওয়া, ওটাও অনেক দামি স্যালাইন। আমাদের আর্থিক অবস্থার মধ্যে একদমই সম্ভব না। আমাদের পরিবারে আমার বাবাই শুধু চাকরিজীবী। ও আমার বাবা, তিনি ঢাকায় মোটর মেকানিক চাকরি করেন কোম্পানিতে। আর অফিস থেকে 4 লক্ষ টাকা লোন নিয়েছিল, ওইটাই শোধ করতে করতে মানে বাবার অবস্থা নাজেহাল। আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই, কিন্তু অসুস্থতার জন্য কন্টিনিউ করতে পারি না, এবং কি আমি কোরআন শরীফটা ভালোভাবে পড়তে পারি না। আমি বাম চোখে কম দেখি, রক্তপাত হইতে হইতে মানে শরীর দুর্বলতার জন্য কিছুই কনসেন্ট্রেট হতে পারি না। আজ 4.5 বছর যাবৎ চলতেছে বর্তমানে। আমি এখন বাঁচতে চাই, কে চায় না যে বাঁচবে না, কে, সবাই চায়। একটা ছোট বাচ্চা পাগলও চায় যে বাঁচবে, আর আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ, বা অসুস্থই হই না কেন তারপরেও চাইবো যে আমি বাঁচি, আমি বাঁচতে চাই। আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। আমি সবার মাঝে ফিরে থাকতে চাই, বা সবার মাঝে স্বাভাবিকভাবে চলতে চাই, ফিরতে চাই, পড়ালেখাটা কন্টিনিউ করতে চাই। যেমন আমি কোরআন শরীফটা অনেক পছন্দ করি পড়তে, কোরআন শরীফটা পড়তে চাই। সবাই আমাকে বাঁচান। ক্লাস 9 থেকে এই অবস্থা, পড়ালেখাও করতে পারে না এই অসুস্থতার কারণে। এমনকি আল্লাহর কোরআনের অক্ষরটাও পড়তে পারে না। কোরআনকে পড়তে খুব ভালোবাসে। অনেক স্বপ্ন ছিল আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ালেখা করার ছিলাম, সেই স্বপ্নটাও হয়নি। আপনাদের সহযোগিতার কারণে আমি সবার কাছে হাত বাড়াইছি, সবার মাঝে যেন আমার মেয়েটা হাসি খুশির জীবন কাটায়। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী ছাড়া ইনকাম করার মতো আমার কেউ নেই। প্যারালাইসিস, আমার স্ট্রোক, আমার চিকিৎসা করতেও পারি না, মেয়েকে করাই। তবে আপনারা সবাই মিলে 10 লাঠি 1 বোঝা, সবাই মিলে বড় ছোট যে যেখান থেকে পারেন আমার মেয়েটাকে আপনারা বাঁচান। আর্থিক অবস্থা দিয়ে হোক, 2টা কথা দিয়ে হোক, বা ডাক্তার দিয়ে হোক, যে প্রকারে পারে আমার মেয়েটা সুস্থ সবল জীবন ফিরে দেওয়ার ভিক্ষা চাচ্ছি সবার কাছ থেকে। মেয়ে নামাজ পড়তে গেছে, সিজদাতে গেছে, 2 চোখ দিয়ে অলরেডি রক্ত বের হয়ে গেছে। মেয়ের রক্ত মুছি, খাইতে পারে না, গলা দিয়ে কিচ্ছু খায় না। ডাক্তার বলছে ট্রিটমেন্ট নাই,
যত দূরত পারি চিকিৎসার জন্য যাই আমাদের আর্থিক অবস্থা কোথায় যেতে বলেছে? ভারতে, মানে দেশের বাইরে। কত টাকা খরচ হলো? প্রথমে বললো 8 থেকে 10-12 লাখ টাকা লাগতে পারে। 2.5 মাস 3 মাস ওখানে রাখবে সিএমসিতে, রেখে ট্রিটমেন্ট দিবে। দেওয়ার পরে দেখে যে স্বাভাবিক আসছে, একটু স্বাভাবিক, তাহলে পাঠিয়ে দিবে। পরবর্তীতে হয়তো 3 মাস কি 2.5 মাস পরে আবার যেতে হবে। আমার এত বিপুল টাকা পয়সা, আমার আর্থিক অবস্থা নাই বাবা। আমি ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার মেয়েটাকে সবাই বাঁচান, সবার কাছে যেন হাসি মুখে আমার মেয়ে জীবন কাটায়।